নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গোটা পৃথিবীর পার্সপেক্টিভে একটা বড় ধরনের জিওপলিটিক্যাল ইভেন্ট ঘটে গেছে, তবে ঘটে গেছে বলবো না, সবে শুরু হয়েছে। নেক্সট 5 বছর গোটা পৃথিবীর চোখ থাকবে এই দিকেই। পাকিস্তান সারা পৃথিবীর সমস্ত ইসলামিক মেজরিটি কান্ট্রিগুলোকে নিয়ে একটা ইসলামিক ন্যাটো বানাতে চাইছে, এবং এটা শুধু প্রস্তাব নয়, এর কাজও শুরু হয়ে গেছে। আরবের সঙ্গে, সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ডিফেন্স প্যাক্ট সাইন হয়ে গেছে যে পাকিস্তানের ওপর কোনো রকম অ্যাগ্রেশন হলে সেটাকে সৌদি আরব নিজের দেশের ওপর অ্যাগ্রেশন বলে বিচার করবে। এবার থেকে প্রশ্ন আসছে যে এবার ইন্ডিয়া পাকিস্তানের কোনো টেরোরিস্ট ঘাঁটিতে অ্যাটাক করলে সৌদি কি মানবে যে ওটা ইন্ডিয়া সৌদির মাটিতেও অ্যাটাক করে দিয়েছে? এবং সৌদি আরব কি ইন্ডিয়ার আর্মির সামনে খাড়া হয়ে যাবে? এই জটিল পরিস্থিতিতে খুব ভালো করে স্টেপ বাই স্টেপ আমাদের বুঝতে হবে যে সারা পৃথিবীতে কি হচ্ছে এবং ভারতবর্ষের এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট কি, ভারতের সামনে এই মুহূর্তের বিপদ কি, এবং এর পিছনে আর কোন গেম প্ল্যান লুকিয়ে থাকতে পারে। দেখুন, এক এক করে আসি। প্রথম কথা, ইসরায়েলকে আমরা দেখছি 7ই অক্টোবর 2023 ওদের দেশে আক্রমণ হবার পর থেকে হামাস যে আক্রমণ করেছে, ইসরায়েল আলট্রা অ্যাগ্রেশন মোডে চলে গেছে। ইসরায়েলের সঙ্গে ছোটখাটো অশান্তি, ঝামেলা, লড়াই লেগেই থাকে ইসরায়েলের আশেপাশের বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোর, কিন্তু ইসরায়েল এখন এমন আলট্রা অ্যাগ্রেশন মোডে চলে গেছে যেখানে ওরা আর কাউকে মানছে না। গাজাতে হামাস টেরোরিস্টদের অ্যাটাক করার সময় একের পর এক বিল্ডিং, হসপিটাল, স্কুল, গাজার যারা নর্মাল মানুষজন তাদেরকেও মেরে দিয়েছে ইসরায়েল। এবং ইসরায়েল নেক্সট যে স্টেপটা নিয়েছে সেইটা গোটা জিওপলিটিক্সকে শিফট করে দিয়েছে সারা পৃথিবীর। কাতারের ওপর অ্যাটাক করে এসছে, কারণ ইসরায়েলের বক্তব্য কাতারের রাজধানী দোহাতে হামাসের নেতারা রয়েছে, তাই ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা রয়েছে কাতারের রাজধানীতে গিয়ে বম্বিং করে আসার। তাতে কে মরলো বাঁচলো ইসরায়েলের কিচ্ছু যায় আসে না। ইসরায়েলের শত্রু যেখানে থাকবে ইসরায়েল সেখানে গিয়ে মেরে আসবে। এবং এর ফলে কি হয়েছে? এর ফলে কাতার সহ যত মিডল ইস্টের দেশ আছে সবাই একটা প্যানিক মোডে এসে গেছে। কি প্যানিক? কাতারে আমেরিকার সেনা রয়েছে, তা সত্ত্বেও ইসরায়েল গিয়ে কাতারে বম্বিং করে এসছে। সারা পৃথিবী এতদিন মানত যে আমেরিকার শরণাপন্ন তুমি যদি হও, আমেরিকাকে যদি তুমি টাকা পেমেন্ট করো, আমেরিকার যুদ্ধের অস্ত্র যদি তুমি কেনো, আমেরিকার সেনা যদি তোমার দেশে বেস বানিয়ে থাকে, তাহলে ভাই তোমার দেশ চিন্তামুক্ত। তুমি ছোট দেশ, তোমার ক্ষমতা নেই বিশাল বড় আর্মি তৈরি করে সবার সঙ্গে লড়াই করার, তো তোমার কাছে ইজি সলিউশন, আমেরিকার কাছে চলে যাও, টাকা দিয়ে দাও তাদের আর্মির বেস তোমার দেশে থাকবে, এবং অলিখিত নিয়ম, সারা পৃথিবীর কেউ ওই দেশে আর অ্যাটাক করবে না, কারণ আমেরিকার আর্মি ওখানে আছে। কাতারের ওপর অ্যাটাক আমেরিকার ওপর এই যে ট্রাস্ট সারা পৃথিবীর, এটা ভেঙে দেয় যে ভাই কাতারের ওপর তো অ্যাটাক হলো, আমেরিকা তো বারণও করলো না, ইসরায়েলকে আটকালো না, কিচ্ছু বললো না। তার মানে সারা পৃথিবীর কাছে এটা এখন ক্লিয়ার যে আমেরিকার সেনা যে যে দেশে আছে মিডল ইস্টে, কাতারে হোক কি অন্য দেশে হোক, সেই সেনা কেবলমাত্র আছে যে ওখান থেকে যখনই দরকার পড়বে ইরানকে অ্যাটাক করতে যাতে পারে আমেরিকা, বা আমেরিকার শত্রু ওর পাশের কোনো দেশকে যাতে অ্যাটাক করা যায় সেই জন্য। ওই দেশের ওপর অন্য কেউ এসে বম্বার্ডিং করে চলে গেলেও আমেরিকার কিচ্ছু যায় আসে না। যে দেশে ঘাঁটি গেড়ে আছে আমেরিকার সেনা, সেই দেশের নিরাপত্তা নিয়ে আমেরিকা আদৌ চিন্তিত নয়। আমেরিকার সেনা ওখানে আছে কেবল নিজেদের দেশের স্বার্থে, ওখান থেকে নিজেদের শত্রু কোনো দেশকে অ্যাটাক করার জন্য। এবার এই রকম যখন প্যানিকের অবস্থা, যখন তুর্কি মনে করছে যে কোনো সময় তুর্কির ওপরও আক্রমণ করতে পারে ইসরায়েল খ্যাপা ষাঁড়ের মতো দৌড়াচ্ছে, ওকে কেউ আটকাতে পারবে না, সেই সময় আলট্রা অ্যাগ্রেশন যখন পৃথিবীতে হয়েছে তারই পাল্টা প্রতিরোধের চেষ্টা হয়েছে। ইতিহাস এর সাক্ষী। যেখানে যখন হয়েছে
এই মুহূর্তে পাকিস্তান একটা চাল চেলে দিয়েছে। পাকিস্তান দেখেছে যে এই যে মিডল ইস্টের দেশগুলো, এরা জনসংখ্যায় খুব ছোট দেশ, কাতার হোক, ওমান হোক, সৌদি আরব হোক, এদের এতই কম জনসংখ্যা, এদের বিশাল আর্মি টার্মি তৈরি করার ক্ষমতা নেই। আবার আফ্রিকার যে দেশগুলো, যেগুলো ইসলামিক কান্ট্রি, ইসলাম মেজরিটি দেশ, সেই দেশগুলোর জনসংখ্যা তো মোটামুটি ভালো, কিন্তু তারা এত গরিব দেশ যে তাদের পক্ষে বিশাল আর্মি, নেভি, এয়ারফোর্স তৈরি করা সম্ভব নয়। নেভি তো সম্ভবই নয়, অনেক কান্ট্রি ল্যান্ডলকড, ওদের সমুদ্রের অ্যাক্সেসই নেই। এবং সেম গোজ ফর সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, যারা ইসলামিক কান্ট্রি আছে। তো পাকিস্তান এই সুযোগটাকে কাজে লাগিয়ে জিওপলিটিক্সে একটা দারুণ চাল দিয়েছে। শত্রু যদি কখনো দারুণ চাল দেয়, সেটাকে স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সেই চালটাকে রেসপেক্ট করা উচিত। আরে বাস, ভালো চাল চলেছে, ওকে, ডক্টর জয়শঙ্কর অ্যান্ড টিমও বসে আছে, চিন্তা নেই। কিন্তু হ্যাঁ, মূর্খের মতো, বলদের মতো না না পাকিস্তানের কোনো চাল ভালো নয়, এসব আমরা বলবো না। ভালো চাল দিয়েছে। পাকিস্তান কি করেছে? পাকিস্তান কাতারের রাজধানী দোহাতে 40টার ওপর ইসলামিক কান্ট্রিকে নিয়ে মিটিং করেছে। মিটিং করে ওখানে প্রস্তাব দিয়েছে আমরা একটা ইসলামিক ন্যাটো তৈরি করি। ন্যাটো মানে কি? ন্যাটো হচ্ছে সেই আমেরিকা ইউরোপের দেশগুলোর জোট, যারা বলে একটা দেশের ওপর অ্যাটাক মানে বাকি সব দেশের ওপর অ্যাটাক মানা হবে, এবং সব দেশ মিলে সেই আক্রমণকারী দেশকে আমরা অ্যাটাক করব। রাইট? পাকিস্তানের প্রস্তাব, সমস্ত ইসলামিক মেজরিটি কান্ট্রিগুলো মিলিয়ে চলো আমরা একটা ইসলামিক ন্যাটো তৈরি করি। এবার এই প্রস্তাব কি রাতারাতি সফল হবে? হবে না। আমার ধারণা 5 বছর তো লাগবেই পুরো ব্যাপারটা রূপায়ণ হতে। কারণ অনেক প্রশ্ন আসবে এর মধ্যে, যে ভাই এই যে ইসলামিক ন্যাটো, নাম কি হবে জানি না, আমরা তো ইসলামিক ন্যাটো বলছি, এর লিডার কে হবে? পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন এর কোনো লিডার থাকবে না, আমরা সবাই রাজা, সবাই মিলে এটা চালিত হবে। এটা হয় না বাস্তবে। বাস্তবে লিডারহীন কোনো অর্গানাইজেশন থাকতে পারে না। ওনার কথাটা আইডিয়াল কথা, আদর্শের কথা, প্র্যাকটিক্যাল কথা নয়। আমরা সবাই জানি ন্যাটোকে চালায় আমেরিকা, তাই না? তো 40-50টা দেশ বা 56টা দেশ এক জায়গায় আসবে, সবাই সবার মতামত দিচ্ছে, এটা কখনো হতে পারে? একজন তো নেতা হবে, যার প্ল্যান অনুযায়ী, যার সুবিধা অনুযায়ী, যার জিওপলিটিক্যাল ফায়দা অনুযায়ী পুরো গ্রুপটা চলবে। প্রশ্ন, নেতা কি আরব হবে? কারণ ইসলামের যে রিলিজিয়াস সেন্টিমেন্ট, সেটা রয়েছে আরবের মধ্যে। আরবের কাছে টাকা আছে, তো আরব এগিয়ে থাকে লিড করার ক্ষেত্রে। প্রশ্ন, লিডার কি তুর্কি হবে? কারণ ইদানিং কালে সব থেকে বেশি ইসলামিক ওয়ার্ল্ডে লাফাচ্ছে যে, তা সে হচ্ছে তুর্কি, এবং তুর্কির কাছে অলরেডি ন্যাটোর মেম্বারশিপ আছে, তো তুর্কির কাছে অলরেডি কিছু আইডিয়া আছে। প্রশ্ন উঠছে, লিডার কি পাকিস্তান হবে? কারণ গোটা ইসলামিক দেশগুলোর মধ্যে পাকিস্তানের কাছে সব থেকে সেরা আর্মি, নেভি, এয়ারফোর্স আছে, এটা ফ্যাক্ট। বাকি যে ইসলামিক কান্ট্রিগুলো, তাদের কারোর কাছে পাকিস্তানের মতো এতটা ভালো আর্মি প্লাস নেভি প্লাস এয়ারফোর্স তিনটেই নেই, তিনটে একসঙ্গে নেই কারোর কাছে। এবং পাকিস্তান একমাত্র দেশ যাদের কাছে পারমাণবিক বোমা আছে, নিউক্লিয়ার উইপেন আছে গোটা ইসলামিক বিশ্বের মধ্যে। আরবের কাছেও নেই, তুর্কির কাছেও নেই, কারো কাছে নেই, ইরানের কাছেও নেই। তো প্রশ্ন আসছে, এবার কেউ তো গিয়ে ছেড়ে দেবে না জায়গা, যে হ্যাঁ হ্যাঁ তুমি লিডার হয়ে যাও, আমরা তোমায় ফলো করব। আরব, তুর্কি, পাকিস্তান এরকম ইনফ্লুয়েন্সিয়াল সব দেশই চাইবে, সব দেশ নয়, ইনফ্লুয়েন্সিয়াল যে 3-4 জন, ইরান, যে ভাই লিড তো আমি করব। তো এই সমস্যা সলভ হতে কিন্তু টাইম লাগবে 5টা বছর, যত তাড়াতাড়ি হোক না কেন, বাট এটা হবে, ইসলামিক ন্যাটো তৈরি হবেই। প্রশ্ন আসছে আবার যে তুর্কি যদি ইসলামিক ন্যাটোর মধ্যে আসে, তাহলে কি আসল ন্যাটোর মধ্যে তুর্কি থাকতে পারবে? মানে আসল ন্যাটো যে আমেরিকা চালায়, সে পুরোপুরি ইসরায়েলের সমর্থক, আর ইসরায়েলের অ্যাটাক থেকে বাঁচার জন্য যে ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছে, দু জায়গাতেই তুর্কি কি করে থাকবে?
যে আমি শাসক দলেও আছি বিরোধী দলেও আছি, হয় নাকি? তাহলে কি তুর্কি নিজে ছেড়ে দেবে ন্যাটোর সদস্য পদ, নাকি আমেরিকা আগেই বুঝে তুর্কিকে সরিয়ে দেবে? ভাগ এখান থেকে, দেখতে হবে। তো রাতারাতি সলভ হওয়ার ব্যাপার নয় এগুলো। প্রশ্ন আসছে ইন্ডিয়াকে নিয়ে এই ইসলামিক ন্যাটোর স্ট্যান্ড পয়েন্ট কি হবে? কারণ ইসলামিক ন্যাটোর মধ্যে যে যে দেশ ঢুকবে তার মধ্যে 5-6টা দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে, পাকিস্তান, তুর্কি, আর নতুন পাকিস্তানের একদম লেজ ধরে দোল খাচ্ছে বাংলাদেশ। আগের বাংলাদেশ ভারতের পক্ষেই থাকতো। তো 3টে দেশ, আর এরকম খুঁজলে 2-3টে পাওয়া যাবে। কিন্তু এই 56টা ইসলামিক কান্ট্রির মধ্যে 90%-এর সঙ্গে ভারতবর্ষের অত্যন্ত সুসম্পর্ক। গালফ কান্ট্রি, যাদের হাতে টাকা আছে, একদম ওমান থেকে শুরু করে কাতার পর্যন্ত, আরব থেকে শুরু করে ইউএই, সমস্ত অঞ্চল ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক। আরবে তো ভারতের আইআইটি থেকে প্রফেসররা গিয়ে ওদের ওখানে আইআইটির মতো কোর্স বানাচ্ছে। আরবে যোগা মারাত্মকভাবে প্রচলন হচ্ছে। সেন্ট্রাল এশিয়ান কান্ট্রি, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এইগুলো, তাজিকিস্তান, এদের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক। এবং আফ্রিকান ইসলামিক কান্ট্রি, ছোট ছোট দেশগুলো, সেগুলোতে ভারত প্রচন্ড রকমভাবে নিজের সফট পাওয়ার বিস্তার করছে, মেডিকেল সাহায্য পাঠাচ্ছে, ভারত বিভিন্ন টেকনোলজি পাঠাচ্ছে, রেলের বিভিন্ন জিনিসপত্র পাঠাচ্ছে। তো এই 90% ইসলামিক দেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক। তাহলে পাকিস্তান আবার যদি লিডার বা লিডারের মতো শীর্ষস্থানে থাকে, পাকিস্তান, তুর্কি, তাহলে এই গোটা ইসলামিক ন্যাটোর ভারতের ক্ষেত্রে অ্যাকশন কি হবে? কালকে ভারত যদি পাকিস্তানের কোনো জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করে, তাহলে কি গালফ কান্ট্রিজ থেকে, সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ থেকে শুরু করে আফ্রিকা কান্ট্রিজ পর্যন্ত প্রত্যেকে মানবে যে এটা আমাদের দেশের ওপর হামলা, যেমন ন্যাটোর আর্টিকেল 5-এ আছে, এবং সবাই মিলে ভারতে অ্যাটাক করবে? যেটা সম্ভাবনা নেক্সট টু ইম্পসিবল, অলমোস্ট জিরো, তাই না? এইবার প্রবলেমগুলো বুঝতে পারছেন? এইবার কি হয়েছে দেখুন, পাকিস্তান আর আরব একটা ডিল সাইন করে ফেলেছে যে পাকিস্তান বা আরব কোনো একটা দেশের ওপর এনি টাইপ অফ অ্যাগ্রেশন অন্য দেশের ওপর অ্যাগ্রেশন হিসেবে মানা হবে। যেটা আপনাদের ভিডিও শুরুতেই বললাম, সাইন করে ফেলেছে। গুগল করলেই জানতে পারবেন, সাইন করবে, হতে পারে এরকম কোনো কথা নয়, করে ফেলেছে। কি ব্যাপার এটা? এবার এটার পেছনে একটা অন্য গল্প আছে। এটা এমন নয় যে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করলেই আরব এসে বলবে এই দাঁড়াও আমরা এবার তোমাদের সঙ্গে লড়াই করব। ইন্ডিয়া এটা জিজ্ঞেসও করবে আরবকে যে তোমাদের স্ট্যান্ড পয়েন্ট কি। আরব লিখে রাখুন, বলে দেবে যে না না না, এটা আপনাদের নিজেদের ব্যাপার, পাকিস্তানের সঙ্গে যা ইচ্ছা করুন, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে আরব এরকম স্টেটমেন্ট দিল কেন? আরবের সরকারি ওয়েবসাইটে এটা দিয়েছে স্টেটমেন্ট। তার কারণ আরব অনেক দিন ধরে চাইছিল, আরবের কাছে টাকা আছে, সৌদি আরবের কাছে, যে পাকিস্তানের আর্মিরা যাতে টাকার বিনিময় রেন্টে, ভাড়ায় আরবের গার্ড দেয়। এটা আরব অনেক দিন ধরে চাইছিল, কারণ আরবের কাছে অত আর্মি নেই, সবাই বড় লোক, সবাই ওরকম শেখ, কে গার্ড দেবে? তো বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে। এটা ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল তখন থেকে কথাটা চলছিল। ইমরান খান এটা হতে দেয়নি, যে আমাদের কি কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি, আমাদের আর্মিরা টাকার বিনিময়ে অন্য দেশে পাহারা দিতে যাবে এবং অন্য দেশে গুলি খেয়ে মরবে আমার দেশের ছেলেরা অন্য দেশ রক্ষা করতে গিয়ে। আর্মি তো নিজের দেশ রক্ষা করে। কিন্তু যখন সরকার পাল্টালো এবং পাকিস্তানের কাছে টাকার আরো খারাপ অবস্থা, এবার পাকিস্তানকে এই ডিলটা নিতেই হতো। কিন্তু এই ডিলটা নিলে পাকিস্তানের সাধারণ মানুষ তারা রেগে যাবে যে সরকার কি করছে, নিজের দেশের সেনাকে বেচে দিল টাকার জন্য, যে যাও আমরা টাকা নিয়ে নিয়েছি, যাও তো 1000 জন ওদের দেশে গিয়ে গার্ড দিয়ে এসো, ওদের দেশে লোকে গুলি করছে, যাও একটু বুক পেতে দাঁড়াও, মরে এসো ওদের দেশ থেকে। নিজের সেনাকে বেচে দিয়েছে পাকিস্তান। এবার পাবলিককে তো বোঝাতে হবে, না হলে তো পাবলিক খেপে যাবে, যে কোনো দেশের পাবলিক নিজের সেনার অপমান মেনে নেবে না।
তো আরব এবং পাকিস্তান বুদ্ধি করে এমন একটা ডিল সাইন করলো যাতে লেখা আছে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট, যে মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট আমরা সাইন করেছি, ওরাও আমাদের বিপদে আসবে, আমরাও ওদের বিপদে যাব। এইবার পাকিস্তান নিজের দেশের লোককে বোঝাতে পারবে যে আমাদের দেশের সেনারা আরবে গেছে, কারণ আমাদেরও তো ডিফেন্স প্যাক্ট আছে, আমরা ভাই ভাই, আরবও আসবে আমাদের দেশ বাঁচাতে, কেউ আসবে না, জীবনে আসবে না। আলটিমেটলি পাকিস্তান প্রচুর টাকা নিয়ে এই ডিলটা করেছে, নিজের দেশের লোককে ব্রেন ওয়াশ আই ওয়াশ করার জন্য একটা ডিফেন্স প্যাক্ট নাম দিয়েছে। আপনি বলবেন যে আরবের এত চিন্তা কিসের, আরবের উপর কে অ্যাটাক করতে পারে? তিনটে জায়গা থেকে অ্যাটাক হতে পারে। আরবের সঙ্গে ইরানের সম্পর্ক খুব খারাপ, ইরান অ্যাটাক করতে পারে। আপনি বলবেন এই যে ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছিল, ওই জন্যই তো বললাম এখনো অন্তত 5 বছর, কারণ ইসলামিক দেশগুলোর নিজেদের মধ্যে যে ধরনের শত্রুতা এবং মারামারি খেয়েই রয়েছে সারা পৃথিবীতে আর অন্য কোথাও নেই। তো এত সহজে ন্যাটো হয়ে যাবে না। শিয়া সুন্নি প্রবলেম ইসলামের মধ্যে একটা মারাত্মক প্রবলেম। আরব ইরানকে মানে না, ইরান আরবকে মানে না। তো আরবের ভয় আছে ইরান যে কোনো মুহূর্তে অ্যাটাক করে দিতে পারে। আরবে আবার হুথি বিদ্রোহী বলে জঙ্গি মানসিকতা সম্পন্ন গোষ্ঠী আছে, তারা আরবের সরকারের ওপর, রাজার ওপর অ্যাটাক করতে পারে। এবং ইসরায়েল তো যে মোডে আছে, যখন তখন কিছু অভিযোগ পেলেই অ্যাটাক করে দিতে পারে। তো এই তিনটে জায়গা থেকে বাঁচার জন্য ওদের পাকিস্তানি আর্মি দরকার, যে হুথি জঙ্গিরা যদি অ্যাটাক করতে আসে পাকিস্তানি আর্মি মরবে, আরবের কেউ মরবে না। বোঝা গেছে? আচ্ছা, এবার এটাও কিন্তু ফ্যাক্ট যে ব্যাপারটাকে ছোট করে দেখা উচিত না। নেক্সট 5 বছরে কিন্তু এরকম বিভিন্ন ছোট বড় দেশ, ইসলামিক কান্ট্রিগুলো নিজেদের মধ্যে বিভিন্ন ডিফেন্স প্যাক্ট সাইন করবে এবং বিভিন্ন দেশ চাইবে পাকিস্তানের মতো দেশ যাদের কাছে আর্মি রয়েছে তাদের দেশ থেকে কিছু টাকা পয়সা দিয়ে আর্মি ইত্যাদি নিয়ে এসে দেশের সুরক্ষা বাড়াতে। পাকিস্তানের কাছে এটা মারাত্মক অপরচুনিটি। এবার নেক্সট 5 বছর তো আমাদের দেখতে হবে যে কি চলছে, কি হতে পারে। আর্টিকেল 5 এর মতো কোনো আর্টিকেল যেটা ন্যাটোয় আছে সেরকমটা আসবে না বলেই আমার বিশ্বাস। এখনো অবধি যতদূর বোঝা যাচ্ছে, বাট এখন কমেন্ট করার কোনো মানেই হয় না, কারণ প্রত্যেক মুহূর্তে জিওপলিটিক্স বদলাচ্ছে, 5 বছর পর কি হবে কেউ বলতে পারে না। এখনো অবধি যেটুকু মনে হচ্ছে যে এই দেশগুলোর মধ্যে কিছু একটা গ্রুপ তো তৈরি হবে যাদের মধ্যে মিলিটারি কোঅপারেশন বাড়বে, যৌথ যুদ্ধাভ্যাস ইত্যাদি। এদের মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজি আদান প্রদান বাড়বে, যে ভাই তোমার সায়েন্টিস্ট আমার সায়েন্টিস্ট এক জায়গায় এসে কোনো মিসাইল বানাচ্ছে। এরা একটা ইন্টারন্যাশনাল মঞ্চ তৈরি করবে, স্টেজ, যেখান থেকে এরা একসঙ্গে ইসরায়েলের এগেনস্টে স্ট্যান্ড পয়েন্ট রাখবে, বিবৃতি দেবে, এবং যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল স্টেজ এটা হতে যাচ্ছে ইসলামিক বিশ্বের। এবার এই গোটা ঘটনা বুঝলেন। এবার আমি আপনাকে এমন একটা ঘটনা বলতে যাব যে ঝ্যাট করে আপনার মাথাটা ঘুরে যাবে। কি সেটা? অনেক জিওপলিটিক্স এক্সপার্ট বলছেন যে এই টোটাল জিনিসটা ইসলামিক ন্যাটো কে করাচ্ছে? অজিত দোভাল। মাথা ঘুরছে, মনে হচ্ছে এতক্ষণ কি শুনলাম, কি হলো? অজিত দোভাল আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইসলামিক ন্যাটো বানাতে হেল্প করছে এবং ওনার আইডিয়াতেই সব উনি পেছন দিকে সুতোগুলো টানছেন এবং ইসলামিক দেশগুলো পুতুলের মতো নাচছে। কি হলো? মনে হচ্ছে না সেই থ্রিলার ওয়েব সিরিজের মতো সব ঘেটে যাচ্ছে? জিওপলিটিক্স এতটাই জটিল, সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা কিন্তু খুব কঠিন। এবং অজিত দোভালের গেম সেখান থেকেই শুরু হয়, যেখানে সাধারণ মানুষের চিন্তা ভাবনা বুদ্ধি শেষ হয়। তো জিওপলিটিক্সে কিছুই অসম্ভব নয়। এবার যে অ্যানালিস্টরা বলছেন যেটা হতে পারে তাদের কি বক্তব্য সেটা শুনুন। তাদের বক্তব্য, পৃথিবীর পাওয়ার সেন্টারটাকে খেয়াল করুন। পৃথিবীর পাওয়ার সেন্টার, এর বন্ধু ও তার শত্রু কোনোদিন হয় না। সময় অনুযায়ী পাওয়ার ব্যালেন্স হতে হতে চেঞ্জ হয়। প্রচুর পিছনের পৃথিবীতে যেতে হবে না, মোটামুটি 1700 সাল থেকে শুরু করুন। 1700 থেকে মোটামুটি ওই 1900 মাঝখান অবধি 200-250 বছর,
সারা পৃথিবীতে যে দুটো দেশ সব থেকে বেশি নিজেদের মধ্যে যুদ্ধ করেছে তাদের নাম ইংল্যান্ড আর ফ্রান্স, ঠিক তো? ভারতবর্ষের দখলও কাদের থাকবে তাই নিয়ে ইংল্যান্ড আর ফ্রান্সের যুদ্ধ হয়েছে। আমাদের চন্দননগরে ঘাঁটি ছিল ফরাসিদের, মনে আছে তো? কিন্তু দেখুন কি অদ্ভুত, যখন ইংল্যান্ডেরও পাওয়ার কমতে থাকলো, ফ্রান্সেরও পাওয়ার কমতে থাকলো এবং ইউএস এর পাওয়ার বাড়তে থাকলো, তখন ইংল্যান্ড আর ফ্রান্স 250 বছর ধরে এ ওকে খুন করেছে, ও তাকে মেরেছে, জন্মান্তরের শত্রু, তারা স্যাট করে 10 বছরের মধ্যে বন্ধু হয়ে গেল। কারণ নতুন পাওয়ার হিসেবে উঠে আসছে ইউএসএ কে কন্ট্রোল করতে হবে, তাই আমেরিকাকে কন্ট্রোল করার জন্য ইউরোপ জোট বাঁধতে শুরু করলো। কিন্তু 250 বছর মানে 10 প্রজন্ম ধরে এরা শত্রু, এবং এমন শত্রু কেবল মৌখিক শত্রুতা না, খুন, জখম, রক্ত, প্রাণ, হানাহানি, কাটাকাটি সব হয়েছে। এবং ইউএসএ কয়েকদিন পর প্রমাণ করে দিল যে ভাই, আই এম দ্য বস, পরমাণু বোম আছে আমার কাছে, জাস্ট ফেলবো, একটা শহর উড়ে যাবে। সঙ্গে সঙ্গে ইউএসএ হয়ে গেল লিডার। এতক্ষণ লিডার কে ছিল? ইংল্যান্ড, ফ্রান্স চলছিল সেকেন্ডে। এবার লিডার কে হলো? ইংল্যান্ড ফ্রান্স একসঙ্গে, ইউএসএ চলছে সেকেন্ডে। এবার লিডার কে হলো? পুরো ইউএসএ, ইংল্যান্ড পুরো ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে ইউএসএ এর পিছনে হাতজোড় করে দাঁড়িয়ে গেল যে ভাই সেই দিন চলে গেছে যে ছড়ি ঘোরাবো, আমেরিকা 2 থাবড়া মেরে বসিয়ে দেবে। এখন চুপচাপ যা টাকা পয়সা লুটে এনেছি সারা পৃথিবী থেকে, ইন্ডিয়া থেকে, ওই দিয়ে নিজের দেশের ছোট্ট দেশ, অল্প লোক, আরামসে সারা জীবন অতিবাহিত করো, নিজের দেশে সুখে শান্তিতে থাকো। এবার আর সারা পৃথিবীতে ছড়ি ঘোরানোর কোনো দরকার নেই। আপনি ফ্যামিলি বিজনেস মনে করুন না। ধরুন আপনার দাদু বিশাল কষ্ট করে একটা বিজনেস দাঁড় করিয়েছে। ধরুন আপনার বাবা কাকারা 4-5 ভাই, সবাই একসঙ্গে আছে, 4-5 ছেলে, তারা ওই বিজনেসটাকে আরো বিশাল করেছে, জমি জায়গা কিনেছে, কারখানা কিনেছে, এটা ওটা সেটা করেছে। এবার ধরুন আপনার প্রজন্মেও মোটামুটি লোকজন আছে, কিন্তু পরের প্রজন্মে দেখছেন লোকজন কমছে। অনেক মেয়েরা বিয়ে করে দূরে চলে গেছে, ছেলেরা আস্তে আস্তে বিভিন্ন চাকরি, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, আপনার ফ্যামিলির স্ট্রেংথ কমছে। আপনি কি করবেন? আস্তে আস্তে জমি জায়গাগুলো বেচে দাও, কারখানা টারখানাগুলো, বিজনেসগুলো বেচে দাও, কারণ এত সামলানোর লোক নেই আপনার কাছে। এটাই বুদ্ধিমানের কাজ। আর ওই ডাঁট নিয়ে চললে হবে না। আগে হয়তো আপনার বাড়িতে পুজোয় 1000 জন লোক খেত, এবার আস্তে আস্তে কমিয়ে দাও, জাস্ট পুজো নিজেরাই নিজেদের মতো করে করো, এবং জমি জায়গাগুলো বেচে দাও, না হলে জবরদখল হয়ে যাবে, ক্ষমতা থাকতে থাকতে বেচে দাও, দিয়ে টাকা পয়সা নিয়ে ব্যাংকে রেখে গ্রামে একটা বড় বাড়ি থাকলো, কলকাতায় বড় অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট থাকলো, 2-4টে গাড়ি টাড়ি থাকলো, দিয়ে সুখে শান্তিতে বাকি জীবন পরের প্রজন্ম কাটিয়ে দিন। কিন্তু এখন আপনাকে সব বিজনেস সামলাতে গেলে আর হবে না। এটাই তো আমাদের পরিবারের এই নিয়মেই চলে যুগ যুগ ধরে, এটাই জিওপলিটিক্স। তো ইংল্যান্ড দেখলো এখন আর আমাকে সারা পৃথিবীতে ছড়ি ঘোরাতে গেলে আমাকেই পেটাবে, চলো আমেরিকার পিছনে চুপচাপ দাঁড়িয়ে যাই, নিজের দেশে সুন্দরভাবে থাকি, যথেষ্ট টাকা কামানো হয়ে গেছে, এখন ফ্ল্যাটে থাকি, জমি জায়গা বেচে দিই। এবার পাওয়ার সেন্টার কখনো ফাঁকা থাকে না জানবেন। আমেরিকা ইউরোপ একসঙ্গে, এইবার উঠে আসতে শুরু করলো রাশিয়া। আমেরিকা ইউরোপ একসঙ্গেই আছে, রাশিয়ার সঙ্গে আস্তে আস্তে লাস্ট 10 বছরে ভিড়ে গেল চায়না। আমেরিকা ইউরোপের দিকে অনেক বেশি স্ট্রং ছিল, রাশিয়া আস্তে আস্তে ডিক্লাইন করছিল রাশিয়ার ক্ষমতা, কিন্তু চায়নার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে শুরু করলো, এবং রাশিয়ার চায়না একসঙ্গে হয়ে মোটামুটি ওইদিকে যে পাল্লাটা একদম আমেরিকার দিকে ঢুকে যাচ্ছিল, ওরা আবার পাল্লাটাকে ওঠাতে শুরু করলো। এবং ইন্ডিয়া নেক্সট সুপার পাওয়ার, ঝুঁকেছিল কিন্তু অনেক বেশি ইউএস ইউরোপের দিকে। রাশিয়ার সঙ্গে একটা বন্ডিং ছিল, কিন্তু চায়নার সঙ্গে দূরত্ব ছিল। বাট ট্রাম্পের পলিসি কি করলো? ট্রাম্পের পলিসি ইন্ডিয়াকে কিন্তু আস্তে 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 পাঠিয়ে দিল রাশিয়া চায়নার ব্লকে। তাহলে এখন কি অবস্থা? ইউএস যার ক্ষমতা আস্তে আস্তে কমছে, আমরা দেখছি ইউএস ইকোনমি রিসেশনে যাচ্ছে, আস্তে আস্তে ইনফ্রাস্ট্রাকচার কমছে, এটা সব
জায়গায় সত্য। একদিন ভারতের সঙ্গেও এরকম হবে, অতীতেও হয়েছে। কেউ কোনোদিন চিরস্থায়ী ওইভাবে আমি গ্রামের নেতা, আমি বড় লোক থাকতে পারে না, তাই না? ইউরোপিয়ান ইউনিয়ন গোটা, এদের ক্ষমতা আস্তে আস্তে কমছে। আপনি দেখুন সেই দিনকার ইংল্যান্ড, 1947-এর ইংল্যান্ড, এখনো 2047 এলো না, 100 বছর হলো না, কোথায়, তাই না? এবার এদের পাওয়ার নামছে, রাশিয়ার পাওয়ারও ডিক্লাইনিং, রাশিয়ার পাওয়ার বাড়ছে বলবো না, পাওয়ার বাড়ছে কার কার? চায়নার এবং ইন্ডিয়ার। আপনি যে কোনো জায়গায় ইকোনমির ডেটা দেখে নিন, হিউম্যান পাওয়ার দেখুন, টেকনোলজি দেখুন, হু হু করে এগোচ্ছে এই দুটো দেশ। এখন এই দুটো দেশের এগোনোর সময়। এইবার এই অবস্থায় অনেকে বলছেন যে অজিত দোভালের প্ল্যান এটা হতে পারে আমেরিকা ইউরোপ, এই যে এই লবি যারা এখনো পৃথিবী চালাচ্ছে, এরাই ফার্স্টে আছে, রাশিয়া চায়না কিন্তু এখনো সেকেন্ডে। আর RIC, রাশিয়া ইন্ডিয়া চায়না, এদের গ্রুপ সামনাসামনি মারাত্মক কলিশন লেগে যাবে, যেতে বাধ্য। তাই অজিত দোভাল এবং রাশিয়া চায়না প্ল্যান করে ইসরায়েলের অ্যাগ্রেশনকে কাজে লাগিয়ে ইসলামিক ন্যাটো বানিয়ে দিল মাঝখানে 56টা দেশকে নিয়ে। এই 56টা দেশ কি করবে? ইসরায়েলের সঙ্গে মোকাবিলা করবে। ইসরায়েল মানে আমেরিকা এবং ইউরোপের কথাতেই ইসরায়েল চলে। আমেরিকা ইউরোপের যে ফায়ার্স ভার্সন, সেটাই হচ্ছে ইসরায়েল। তো আমেরিকা ইউরোপ ইসরায়েল কি নিয়ে ব্যস্ত থাকবে? ইসলামিক ন্যাটোকে আটকাতে ব্যস্ত থাকবে। ইন্টারন্যাশনাল স্টেজে, জিও পলিটিক্সে, অর্থনীতিতে, টেকনোলজিতে, যুদ্ধে, ডিফেন্সে, সব জায়গায়। এবং চুপচাপ কোন রকম যুদ্ধের মধ্যে না জড়িয়ে RIC গ্রুপ হু হু করে নিজেদের ডেভেলপমেন্ট, নিজেদের ইকোনমি, নিজেদের রিসার্চ, নিজেদের ডিফেন্স, নিজেদের অস্ত্র, নিজেদের মার্কেট, নিজেদের হিউম্যান পাওয়ার নিশ্চিন্তে বাড়াতে শুরু করবে। কারণ যদি মাঝখানে ইসলামিক ন্যাটো না থাকে, এদের দুজনের মধ্যে কলিশন লাগতে বাধ্য। এইবার আজ থেকে 20 বছর পর US ইউরোপিয়ান ইউনিয়ন আরো ডাউন, ইসলামিক ন্যাটো এদের সঙ্গে মারামারি করতে করতে কি অবস্থা হবে দেখা যাবে 20-25 বছর পর। আরবের মতো কিছু দেশ চাইছে হু হু করে এগোতে, মডার্ন হতে। পাকিস্তান, বাংলাদেশের মতো কিছু দেশ চাইছে আরো পিছোতে। এদের ভবিষ্যৎ কি হবে বলা যাচ্ছে না, দেখা যাক। RICর মধ্যে রাশিয়ার ডাউনফল অবধারিত, জনসংখ্যা কমছে, সবকিছু পাওয়ার কমছে। কিন্তু ইন্ডিয়া আর চায়না দ্রুত নিজের লক্ষ্যে পৌঁছে যাবে, ওপরে উঠে যাবে। এবং রাশিয়া, ইন্ডিয়া, চায়না ইসলামিক ন্যাটোর ইম্প্যাক্ট থেকেও বেঁচে যাবে। তার কারণ রাশিয়ার সঙ্গে ইরানের মারাত্মক জোট, আমরা সবাই জানি। এদিকে চায়নার সঙ্গে পাকিস্তান এবং তার সহযোগী দেশের মারাত্মক জোট, আমরা সবাই জানি। চায়না বিভিন্ন গরিব ইসলামিক দেশগুলোতে টাকা দেয়, ঋণ দেয়, ডেভেলপমেন্টের জন্য দিয়ে গ্রাস করে নেয়। আর ইন্ডিয়ার সঙ্গে গালফ কান্ট্রি, আফ্রিকান ইসলামিক কান্ট্রি আর সেন্ট্রাল এশিয়ান ইসলামিক কান্ট্রির মারাত্মক জোট। তো ওভারঅল ইসলামিক ন্যাটো এই তিনটে দেশকে হিট করবে না। হতে পারে পাকিস্তানও ইসলামিক ন্যাটোর চাপে পড়ে ইন্ডিয়ার সঙ্গে শত্রুতা কমাতে বাধ্য হলো। আপনি বলবেন এ আবার হয় নাকি? ইংল্যান্ড আর ফ্রান্সের যা যুদ্ধ হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের, তার 1% হয়নি। ইংল্যান্ড আর ফ্রান্স যদি বন্ধু হতে পারে, জিওপলিটিক্স এমনই ব্যাপার, পাকিস্তানও ইন্ডিয়াতে টেরোরিস্ট পাঠানো বন্ধ করতে পারে ইসলামিক ন্যাটোর বাকি দেশগুলোর চাপে। ওই যে বললাম, সাধারণ মানুষের বুদ্ধি যেখানে শেষ হয়, অজিত দোভালের গেম সেখান থেকে শুরু হয়। এবং 2047 নাগাদ সারা পৃথিবীর নেক্সট ফিউচার সিনারিও দাঁড়াবে এইটা, চায়না 1-এ, ইন্ডিয়া 2-এ। এবং তখন থেকে শুরু হবে সারা পৃথিবীতে নতুন যুগ। চীন লিড করছে যে পৃথিবীকে, এবং সেকেন্ডে আছে ইন্ডিয়া। তখন আবার পৃথিবী দেখবে একটা দিক ভাগ হয়ে গেছে চীনের সঙ্গে, একটা দিক ভাগ হয়ে গেছে ইন্ডিয়ার সঙ্গে। নতুন রেস শুরু হবে। এই রেসে কে আগে যাবে, কে পিছনে যাবে, এদের মধ্যে ডাইরেক্ট যুদ্ধ হবে কিনা কেউ জানে না। হতেই পারে তখন এমন অবস্থা আসবে যে চায়না বা ইন্ডিয়া কোনো একটা পার্টির সঙ্গে US বা ইউরোপ পিছনে জুড়ে গেছে, আর একটা পার্টির সঙ্গে ইসলামিক ন্যাটো পিছনে জুড়ে গেছে।
পাকিস্তান হয়তো ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, হাজার একটা পসিবিলিটি হতে পারে, সেটা বোঝা যাবে 2047 অনওয়ার্ডস পৃথিবীতে। এবং 2047 অবধি যাতে আমাদের কোনো রকম ইন্টারেস্ট ডিস্টার্বড না হয়, তাই মাঝখানে এদের সামনে ভার্সেস হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ইসলামিক ন্যাটোকে। খানিকটা জিওপলিটিক্সের জটিল ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। জিওপলিটিক্স নিয়ে যত চর্চা করবেন, যত জিওপলিটিক্সের অথেন্টিক বইগুলো পড়বেন, আপনার জাস্ট তাক লেগে যাবে যে আপনি কি ভাবছিলেন আর ওখানে কি গেম অ্যাকচুয়ালি খেলা হয়েছে। স্কিল বাংলা চ্যানেলে আবারও সবাইকে, আপনারা যে আমাদের সব সময় সঙ্গে থাকেন তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। কালকে নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ডেভেলপমেন্ট আলোচনা করব।